হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জানাস অফ বায়োলজি। আজ আমরা রেসপিরেশন ইন প্লান্ট চ্যাপ্টারের একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে ক্রেবস সাইকেল। এর আরও নাম আছে, যে টিসিএস সাইকেল, সাইটিক অ্যাসিড সাইকেল, অনেক নাম আছে। তো আগের লেকচারে আমরা গ্লাইকোলাইসিস নিয়ে আমরা ডিটেলস আলোচনা করেছিলাম। তো আজকে আমরা ক্রেবস সাইকেলকে নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। তাহলে ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। আমরা আগের লেকচারে যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে আমরা দেখেছিলাম গ্লুকোজকে আমরা কনভার্ট করেছিলাম পাইরুভিক অ্যাসিডে, রাইট? তো আমরা গ্লাইকোলাইসিসে দেখেছিলাম কি কোনো গ্লুকোজকে আমরা পাইরুভিক অ্যাসিডে বা পাইরুভেট, ঠিক আছে, অ্যাসিডে আমরা কনভার্ট করেছিলাম, রাইট? তো আমাদের গ্লুকোজ কত কার্বনের ছিল? গ্লুকোজ ছিল 6 কার্বনে, আর পাইরুভিক অ্যাসিড হয়েছিল 3 কার্বনে। কিন্তু আমরা 2 মলিকিউল পেয়েছিলাম, কি পাইরুভিক অ্যাসিড, ঠিক আছে। এটাকে আমরা আগের লেকচারে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার একটা সিরিজ ওয়াইজ আমরা দেখেছিলাম, স্টেপ ওয়াইজ, যে 10টা স্টেপ ছিল, সেখানে আমরা পাইরুভিক অ্যাসিড করেছিলাম 2 মলিকুলের পাইরুভিক অ্যাসিড। এখানে কিন্তু 6 কার্বনের যে গ্লুকোজ, সেখানে 6 কার্বনই আছে। কেন? পাইরুভিক অ্যাসিড 3 কার্বনে, কিন্তু 2 মলিকুল তৈরি হওয়ার কারণে সেটা হচ্ছে 6 পরিণত হয়েছে। এখানে যে গ্লাইকোলাইসিস গ্লুকোজ যে কমপ্লিট অক্সিডেশন কিন্তু এখানে হয়নি। কমপ্লিট অক্সিডেশন আজকে পড়বো, যেখানে ক্রেবস সাইকেল আমরা দেখব, ঠিক আছে। তো এইবারে দেখো, এই যে পাইরুভিক অ্যাসিড যে তৈরি হয়েছে, এই পাইরুভিক অ্যাসিডটার ফেট কি হবে, এর ভবিষ্যৎ দুইভাবে দেখা যেতে পারে, ঠিক আছে। এর ফেট কি, এই পাইরুভিক অ্যাসিডটার ফেট মানে ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ 2 রকমের হতে পারে, ঠিক আছে। কি? যে যদি অক্সিজেন প্রেজেন্ট থাকে তখন এক ধরনের ঘটনা চলে, আর যদি অক্সিজেন অ্যাবসেন্ট থাকে তখন এক ধরনের এর ঘটনা চলে। এই পাইরুভিক অ্যাসিডটার ফেট নির্ধারণ করতে পারি আমরা, ঠিক আছে। যদি অক্সিজেনের প্রেজেন্সে যদি কাজ হয় তাহলে এখানে দুটো রিঅ্যাকশন হবে, আর যদি অক্সিজেনের অ্যাবসেন্সে যদি কাজ করে তখন এখানে একটা ঘটনা হয়। যদি অক্সিজেন থাকে তাহলে এই পাইরুভিক অ্যাসিডটা যাবে একটা জায়গাতে, যে প্রসেসটাকে আমরা বলবো লিং রিঅ্যাকশনের মধ্যে ঢুকবে, লিং রিঅ্যাকশন ঘটবে, ঠিক আছে। আর লিং রিঅ্যাকশন হওয়ার পরে আরেকটা স্টেপে ও এন্টার করবে, যেটাকে আমরা বলবো ক্রেবস সাইকেল, ঠিক আছে। এটা অ্যারোবিক কন্ডিশনে ঘটে থাকে। ঠিক কন্ডিশনে অ্যারোবিক। যদি অ্যারোবিক কাকে বলে? অক্সিজেনের প্রেজেন্সে এই ঘটনা ঘটে থাকে। আর যদি অক্সিজেনের অ্যাবসেন্সে, এটাকে কী বলা হয়? অ্যানারোবিক। অ্যানারোবিক মানে হচ্ছে অক্সিজেনের অ্যাবসেন্সে। এইখানে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আমাদের ফার্মেন্টেশন। এইখানে যে ঘটনাটা করবে ফার্মেন্টেশন, এবং ফার্মেন্টেশনকে আমরা দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে ল্যাকটেট ফার্মেন্টেশন, একটা হচ্ছে অ্যালকোহল ফার্মেন্টেশন। এই যে ফার্মেন্টেশন, যে এইটা নিয়ে আমরা অন্য লেকচারে আমরা এটা ডিটেলস নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমাদের আমাদের লিং রিঅ্যাকশন অ্যান্ড ক্রেবস সাইকেল। যদি অক্সিজেন থাকে তাহলে পাইরুভিক অ্যাসিডটা কিসে কনভার্ট হয়? কেন তার আমরা ফেট আমরা নির্ধারণ করতে পারছি, তার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারছি যে অক্সিজেন আছে না নেই। আরেকটার উপরে ডিপেন্ড করে যে সেলের যদি প্রয়োজন হয় তবেই কিন্তু কোথায় মাইটোকন্ড্রিয়া আমাদের এই লিং রিঅ্যাকশন এবং ক্রেবস সাইকেলের মধ্যে এন্টার করবে, ঠিক আছে। এইবারে যে ঘটনাটা হচ্ছে, এই যে ক্রেবস সাইকেলে যে এন্টার করবে, এই যে দুটো ঘটনা হয়টা কোথায়? এর লোকেশন হচ্ছে কোথায়? এর লোকেশন আমরা যদি দেখি, এর লোকেশন হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে, না মাইটোকন্ড্রিয়ার মধ্যে সেটা হয়, মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে হয়, ঠিক আছে। তো আর ফার্মেন্টেশন আমরা দেখবো সাইটোপ্লাজম, ওটা অন্যদিন আমরা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো এই যে আমরা দেখলাম যে গ্লুকোজ থেকে যে পাইরুভিক অ্যাসিড হচ্ছে, সেটা আগের আমরা লেকচারও দেখেছিলাম যে এইখান থেকে আমাদের দুটো NAD+ থেকে দুটো NADH2 তৈরি হয়েছিল, আর দুটো ADP থেকে দুটো ATP তৈরি করতে পেরেছিলাম, ঠিক আছে। এটা হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে ঘটেছিল, গ্লাইকোলাইসিস।
আর এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা কোথায় হয়েছিল? আমাদের কোষের সাইটোপ্লাজমের মধ্যে দেখা গেছিল, ঠিক। আর এই যে আমরা পাইরুভিক অ্যাসিডটা যে কোথায় যাবে, পাইরুভিক অ্যাসিডটাকে যেতে হবে কোষের মাইটোকন্ড্রিয়ার মধ্যে। এটা হচ্ছে কোষ আছে, কোষের মাইটোকন্ড্রিয়া, ধরো এটা মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে, আর এর ভেতরটা হচ্ছে ইনার মেমব্রেন। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তাই মাইটোকন্ড্রিয়াকে তোমাকে যেতে তোমার পাইরুভিক অ্যাসিডকে এন্টার করতে হবে এর মধ্যে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে, পাইরুভেট এন্টার করবে কোথায়? কিন্তু এখানে আমরা যে দেখবো এখানের মধ্যে একটা লিঙ্ক রিয়াকশন হবে। এই পাইরুভিক অ্যাসিড থেকে যখন ক্রেবস সাইকেলে এন্টার করবে, তাদের মধ্যে এই গ্লাইকোলাইসিসের সাথে একটা ক্রেবস সাইকেলের একটা করাবে, কি হয়, একটা আছে লিঙ্ক ঘটাবে, ঠিক আছে। এখানে সরাসরি পাইরুভেট কিন্তু ক্রেবস সাইকেলের মধ্যে এন্টার করবে না, ঠিক আছে। তো এই যে ক্রেবস সাইকেলের আমরা এই ঘটনাটা বা এর মধ্যে একটা লিঙ্ক ঘটবে, যেখানে একটা লিঙ্ক রিয়াকশন হবে, সেই লিঙ্ক রিয়াকশন আর ক্রেবস সাইকেলটা আমাদের এই মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের মধ্যে ঘটবে। তাই লিঙ্ক রিয়াকশন অ্যান্ড ক্রেবস সাইকেলের যে লোকেশনটা হচ্ছে, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে। তাই পাইরুভিককে যেতে হবে তোমার কোথায়? আমাদের মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে, তবেই কিন্তু এদের মধ্যে লিঙ্ক রিয়াকশন অ্যান্ড ক্রেবস সাইকেল ঘটনাটা ঘটবে, ঠিক আছে। তো এইটাই আমি বলতে চাইছিলাম যে এই পাইরুভিক অ্যাসিড যেহেতু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করবে, তাই সাইকেলটাও কিন্তু দুবার, ক্রেবস সাইকেলের সাইকেলটাও কিন্তু দুবার চলবে, ঠিক আছে। তো এখন আমি ফার্স্ট লিঙ্ক রিয়াকশনটা দেখব, তারপরে আমি ক্রেবস সাইকেল নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো ফার্স্ট আমরা লিঙ্ক রিয়াকশনটা দেখি। দেখো লিঙ্ক রিয়াকশনটা হয়টা কি, আমাদের যে পাইরুভিক অ্যাসিডটা আছে বা পাইরুভেট, ঠিক আছে, সেই পাইরুভেটটা কি থ্রুতে তৈরি হয়েছিল? গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার থ্রুতে তৈরি হয়েছিল। পাইরুভিক থেকে আমাদের তৈরি করব আমরা কি? অ্যাসিটাইল কোয়ে, ঠিক আছে। এই প্রোডাক্টে আমরা কনভার্ট করব কোথায়? পাইরুভিক থেকে আমরা অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট করব। কারণ পাইরুভিক সরাসরি ক্রেবস সাইকেলের মধ্যে এন্টার করতে পারে না, তাই পাইরুভিক অ্যাসিডকে আমরা অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট করব, তারপরে তাকে আমি ক্রেবস সাইকেলের মধ্যে এন্টার করতে পারবো। তাহলে ক্রেবস সাইকেল এন্টার করতে গেলে আমাদের ফার্স্ট সাবস্ট্রেট হিসেবে কাজ করে আমাদেরকে এই অ্যাসিটাইল কোয়ে, দেখব, ঠিক আছে। তো এই পাইরুভিক অ্যাসিডটা আমাদের অ্যাসিটাইল কোয়েতে আমরা কনভার্ট করলাম, কি কার থ্রুতে? একটা এনজাইম লাগবে, সেই এনজাইমটার নাম হচ্ছে আমাদের কি? পাইরুভেট ডিহাইড্রোজিনেজ। এই যে এনজাইমটা থ্রুতে কি হবে, আমাদের এই পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি করবে। এবং আমরা এখানে দেখব এই যে পাইরুভেট অ্যাসিটাইল কোয়েতে যে কনভার্ট হবে, তার জন্য এখানে একটা 1 মলিকুল CO2 কিন্তু রিলিজ করে যাবে। এইবারে ভালো করে লক্ষ্য করো, আমরা যখন গ্লাইকোলাইসিস পড়েছিলাম গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিডে, তখন কিন্তু গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড হওয়ার সময় একটাও কিন্তু কার্বন ডাইঅক্সাইড কিন্তু তৈরি হয়নি, ঠিক আছে। এই ফার্স্ট যে লিঙ্ক রিয়াকশনের সময় আমরা দেখতে পাচ্ছি যে পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে হওয়ার সময় এক অণু কিন্তু আমাদের CO2 তৈরি হলো, ঠিক আছে, মানে বেরিয়ে গেল। বেশ, এইবারে যদি আমি পাইরুভিক অ্যাসিডের আমরা যদি স্ট্রাকচার একবার দেখি, ঠিক আছে, আমরা কি দেখেছিলাম? COOH, C++O, ঠিক আছে, আর CH3। তাই এই আমাদের পাইরুভেট হচ্ছে আমাদের 3 কার্বনের, এটা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, ঠিক আছে। আর অ্যাসিটাইল কোয়ে হচ্ছে আমাদের 2 কার্বনের। পাইরুভিক অ্যাসিড 3 কার্বনের আর অ্যাসিটাইল কোয়ে 2 কার্বনের, কেননা ও এক অণু CO2 বেরিয়ে গেছে, কার্বন বেরিয়ে গেছে, তাই এখানে যে ডিকার্বক্সিলেশন ঘটনাটা ঘটেছে, ঠিক। এইবারে এইটাকে হেল্প করার জন্য একটা এনার্জির প্রয়োজন পড়ে, ঠিক আছে। সেই এনার্জিটা প্রোভাইড করে একটা বার্থ থেকে একটা মলিকুল আসে, যেটাকে আমরা বলবো কি? কোএনজাইম এ। এই কোএনজাইম এ এই অ্যাসিটাইল গ্রুপটাকে ঢোকায়, অ্যাসিটাইল গ্রুপটাকে নিয়ে আসে, ঠিক আছে। আবার এখানে এনজাইমও আছে, পাইরুভেট ডিহাইড্রোজেনেজ এনজাইমটা একটা কমপ্লেক্স আকারে কাজ করে। আমরা দেখব এই যে এনজাইমটা আবার 3টে প্রকারে ভাগ করা থাকে, আমরা একটু পরেই দেখছি। তো এই অ্যাসিটাইল গ্রুপটার এটার কি হয়, এই যে কোয়ে এনজাইমটা যেটা আছে, সেই কোয়ে এনজাইম এখানে দেখতে পাওয়া যায়, কোয়ে এনজাইম, তার সাথে এখানে অ্যাসিটাইল গ্রুপটা আমাদের অ্যাড থাকে। অ্যাসিটাইল
আমাদের এই অ্যাসিটাইল কোয়ে হচ্ছে 3 কার্বনের, 2 কার্বনের, সরি 2 কার্বনের। এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন। এই কোয়েটা একটা জাস্ট এনার্জি হিসাবে আমাদের এখানে কাজ করছে, ঠিক আছে। তাই এইখানে অ্যাসিটাইল কোয়ে হচ্ছে 2 কার্বনের আর পাইরুভিক অ্যাসিডটা হচ্ছে 3 কার্বনের। তাহলে এখানে একটা CO2 তাহলে বেরিয়ে গেল, ঠিক আছে, ডিকার্বক্সিলেশন হচ্ছে, বেশ। আর এইখানে যেহেতু ডিহাইড্রোজেনাস ওয়ার্ডটা আমি এখানে লিখেছি, তাই এইখানে কি হবে, এখানে ডিহাইড্রোজেন মানে কে হাইড্রোজেন বেরিয়ে যাবে। এই যে আমাদের পাইরুভিক অ্যাসিড থেকে যখন আমাদের অ্যাসিটাইল কোয়ে তৈরি হলো, এখানে হচ্ছে অক্সিডেশন ঘটলো, ঠিক আছে। আর এই অক্সিডেশনের জন্য আমাদের এখানে একটা রিডাকশন রিঅ্যাকশনও ঘটবে, যেটা হচ্ছে তোমার কি NAD+ থেকে NADH2 তৈরি হবে, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের পুরোপুরি লিঙ্ক রিঅ্যাকশন। তো কেন এবারে লিঙ্ক রিঅ্যাকশন কেন বলছি, দেখো এই যে পাইরুভিক অ্যাসিড থেকে পাইরুভেট যেটা তৈরি হয়েছে সেটা গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়েছে। গ্লাইকোলাইসিস প্রসেসের মাধ্যমে কিন্তু আমাদের এই পাইরুভেট তৈরি হয়েছে। এই গ্লাইকোলাইসিসের সাথে ক্রেবস সাইকেলের লিঙ্ক করার জন্য, কারণ ক্রেবস সাইকেলে এন্টার করতে গেলে এই অ্যাসিটাইল পাইরুভিক অ্যাসিডকে আমাদের অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট করতে হবে, তারপরে কিন্তু ও কিন্তু ক্রেবস সাইকেলের মধ্যে এন্টার করতে পারবে। ও ক্রেবস সাইকেলের মধ্যে তখনই এন্টার করতে পারবে যতক্ষণ না অ্যাসিটাইল কোয়ে না তৈরি হয়েছে। তো এই যে একটা লিঙ্ক তৈরি করছে না, এই যে একটা লিঙ্ক তৈরি করছে কার সাথে, গ্লাইকোলাইসিসের সাথে ক্রেবস সাইকেলের, সেই ঘটনাটাকেই বলছি আমরা লিঙ্ক রিঅ্যাকশন। সেটা কার থ্রুতে হচ্ছে, পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়ে থেকে ক্রেবস সাইকেলের মধ্যে এন্টার করছে। আমরা ক্রেবস সাইকেলকে নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো এখনই, বেশ, ঠিক আছে। এইবারে এই যে আমরা এই এনজাইমটা যে লিখেছি, সেই এনজাইমটাকে আমরা সংক্ষেপে কি বলি জানো তো, PDH কমপ্লেক্স। এই PDH কমপ্লেক্স মানে, দেখো PDH কমপ্লেক্স মানে হচ্ছে এই যে এটা পাইরুভেট ডিহাইড্রোজেনেজ PDH, আর এটা একটা কমপ্লেক্স আকারে কাজ করে। কারণ এই এনজাইমটা একটা এনজাইম নয়, 3টে এনজাইম নিয়ে তৈরি। কী কী এনজাইম বলা হয়, এনজাইম 1, এনজাইম 2 আর হচ্ছে এনজাইম 3। তাহলে এনজাইম 1 এর নাম কি, এনজাইমের 1 এর নাম হচ্ছে, যেমন এখানে আছে পাইরুভেট ডিহাইড্রোজেনেজ, ঠিক আছে। পাইরুভেট 2 এর নাম হচ্ছে E2, 2 নম্বর এনজাইমটার নাম হচ্ছে ডাইহাইড্রো লিপোইল ট্রান্স অ্যাসিটাইলেজ। এই অ্যাসিটাইল গ্রুপটা আসছে কোথায়, এই অ্যাসিটাইল গ্রুপটা আসছে কোথায়, এইখানে এই যে এনজাইমটাই একটা কমপ্লেক্স আকারে কাজ করে, 3টে এনজাইম নিয়ে এই এনজাইমটা তৈরি, ঠিক আছে। আর 3 নম্বর এনজাইমটা হচ্ছে ডাইহাইড্রো লিপোইল ডিহাইড্রোজেনেজ। অনেক সময় কোশ্চেন আসে গো, ঠিক আছে, অবশ্যই এটা মনে রাখবে এই 3টে এনজাইমের কথা, ঠিক আছে। তো এই কমপ্লেক্সটা, পুরো কমপ্লেক্সটা আমাদের পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়েতে নিয়ে যাচ্ছে, ঠিক। আর আমাদের যে এই কোফ্যাক্টরটা আছে, কো এনজাইমটা, এখানে একটা কো এনজাইমটা একটা এনজাইম নয়, অনেকগুলো, এই যে কমপ্লেক্স আকারে কাজ করছে না, এটা অনেকগুলো কো এনজাইমের সাহায্যে করে। সেই কো এনজাইমগুলো যদি আমি একবার দেখে নিই, কো এনজাইম, সেই কো এনজাইমগুলো কোনগুলো, যেমন হচ্ছে টিপিপি। টিপিপির ফুল ফর্ম হচ্ছে থিয়ামিন পাইরোফসফেট, ঠিক আছে। তারপরে আছে NAD, তারপরে হচ্ছে FAD, তারপরে হচ্ছে লিপোমাইট, তারপরে হচ্ছে কোএনজাইম A, ঠিক আছে। এইগুলো হচ্ছে কোএনজাইম, ঠিক আছে, যা এইখানে কাজ করছে পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট করার জন্য, তারপরে ক্রেবস সাইকেলের মধ্যে এন্টার করবে, ঠিক আছে। তাহলে এই যে লিঙ্ক রিঅ্যাকশন আমরা CO2 আমরা তৈরি করতে পারলাম এখানে, ফার্স্ট CO2। তাই এইখানে আমাদের পাইরুভিক অ্যাসিডের কি হচ্ছে, পাইরুভিক অ্যাসিডের আমার অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন হচ্ছে। কেন,
দেখো কার্বক্সিলেশন মানে হচ্ছে এখানে ইয়ের আমাদের পাইরুভিক অ্যাসিডের এই 1 নম্বর পজিশনে যে COOH আছে সেখানে একটা CO2 বেরিয়ে যাচ্ছে, তাই এইখানে আর COOH কিন্তু এখানে নেই, এখানে কোএনজাইমটা এখানে অ্যাড হয়েছে। ঠিক আছে, কোএনজাইমটা অ্যাড হওয়ার মানে হচ্ছে এখানে আমাদের এনার্জি প্রোডাকশন হিসেবে কাজ করছে। ঠিক, আর অক্সিডেশন হচ্ছে কেন, এইখান থেকে তোমার অক্সিডেশন মানে কি, অক্সিডেশন মানে দেখেছিলাম যে ওখানে অক্সিজেন অ্যাড হওয়া বা হচ্ছে হাইড্রোজেন অ্যান্ড ইলেকট্রন বেরিয়ে যাওয়া। ঠিক আছে, এখানে হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, NAD প্লাস থেকে এইটাকে এইরকম করে লেখা হয় NADH প্লাস H প্লাস। ঠিক আছে, এখানে হাইড্রোজেন কিন্তু এখানে বেরিয়ে যাচ্ছে, তাই ডিহাইড্রোজেনাস ঘটনাটা হচ্ছে। ঠিক আছে, এই ডিহাইড্রোজেনাস। ঠিক আছে, এই পাইরুভিক অ্যাসিডের গোটা ঘটনাটা হচ্ছে কি অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন পাইরুভিক অ্যাসিডের। ঠিক আছে, এই ঘটনাটা হচ্ছে আমাদের লিঙ্ক রিঅ্যাকশন। আর এই লিঙ্ক রিঅ্যাকশন আমরা তৈরি করলাম অ্যাসিটাইল কোয়ে, আর এই অ্যাসিটাইল কোয়ে হচ্ছে প্রথম সাবস্ট্রেট হিসেবে কাজ করে এই ক্রেবস সাইকেলের মধ্যে এন্টার হওয়ার জন্য। ঠিক আছে, এবারে দেখি আমরা ক্রেবস সাইকেলটা পুরো। এবার আমরা ক্রেবস সাইকেলে গোটা প্রসেসটা একদম হোল প্রসেস আমরা এখানের মধ্যে আমরা এই ডায়াগ্রাম একে আমরা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে তোমরা একটা ফ্রেশ একটা পেজ নাও, যে সেই ফ্রেশ পেজ নিয়ে আমরা তোমরা একে অপরের করে সাইকেলগুলো লেখো। এখানে আমরা 8টা সাইকেল দেখব। ঠিক আছে, আমাদের ক্রেবস সাইকেলে সেটা এক এক করে পড়ে যাচ্ছি। ঠিক আছে, দেখে নাও ভালো করে। তো ফার্স্ট আমরা কি পেলাম, যেটা গ্লুকোজের থ্রুতে ভেঙে সেটা পাইরুভিক অ্যাসিড পেয়েছিলাম, যেটা লিঙ্ক রিঅ্যাকশন ঘটেছে, সেটা একবার আমরা দেখাচ্ছি। যেটা হচ্ছে আমাদের পাইরুভেট। পাইরুভেট কত কার্বনের ছিল? 3 কার্বনের। অ্যান্ড পাইরুভেট অ্যাসিড থেকে কি তৈরি পেলাম আমরা? অ্যাসিটাইল কোয়ে। ঠিক আছে, সেটা কত কার্বনের পেলাম? 2 কার্বনের। ঠিক আছে, এটা ছিল লিঙ্ক রিঅ্যাকশনটা। আর এই লিঙ্ক রিঅ্যাকশনের সময় আমরা কি তৈরি করতে পারলাম ভালো করে দেখো। লিঙ্ক রিঅ্যাকশনের সময় তৈরি হয়েছিল কি, আমরা দেখলাম যে NAD প্লাস থেকে আমরা পেলাম NADH2। ঠিক আছে, এবং সেখানে আমরা দেখলাম CO2 রিলিজ করেছে, এবং এখানে আমরা অ্যাড করেছিলাম কোএনজাইম A। ঠিক আছে, তার জন্য অ্যাসিটাইল গ্রুপে আমরা কোয়েটা আমরা অ্যাড করতে পেরেছিলাম। ঠিক আছে, আর এখানের মধ্যে একটা এনজাইম যেটা কাজ করেছিল, সেই এনজাইমটার নাম ছিল PDH কমপ্লেক্স, যেটার নাম হচ্ছে পাইরুভেট ডিহাইড্রোজিনেস কমপ্লেক্স। এই এনজাইমের থ্রুতে আমরা পাইরুভিক অ্যাসিড থেকে আমরা অ্যাসিটাইল কোয়েতে আমরা কনভার্ট করতে পেরেছিলাম। আর এইটাই হচ্ছে আমাদের ক্রেবস সাইকেলে ফার্স্ট সাবস্ট্রেট হিসেবে কাজ করে। কীভাবে দেখো, তো আমাদের যে সাইকেলটা আমরা যখন দেখব, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে OAA এটা হচ্ছে 4 কার্বনের। ঠিক আছে, আর এটা অ্যাসিটাইল কোয়ে হচ্ছে 2 কার্বনের। যদি আমরা এটাও দেখি, অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের স্ট্রাকচারও যদি দেখি, কত কার্বনে দেখো, আমরা এখানে এটা হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের স্ট্রাকচার। এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন। 4 নাম্বার কার্বনে হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, যেটা আমরা সংক্ষেপে বলছি OAA, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, OAA। এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড 4 কার্বন অক্সালো অ্যাসিটিক অ্যাসিড 2 কার্বন অ্যাসিটাইল কোয়ের সাথে যুক্ত হয়ে, ঠিক আছে, আমাদের তৈরি করবে কি সাইট্রিক অ্যাসিড, আমাদের কনভার্ট হলো সাইট্রিক অ্যাসিডে। ঠিক আছে, এখানে একটা এনজাইম কাজ করে, সেই এনজাইমটার নাম হচ্ছে সাইট্রেট সিনথেজ। এই এনজাইমটা থ্রুতে আমাদের কি হয়, এই সাইট্রিক অ্যাসিড তৈরি হয়। আর এই সাইট্রিক অ্যাসিডে যেহেতু কোয়ে নেই, এখান থেকে কোয়েটা বেরিয়ে যায়, মানে কোয়ে এনজাইমটা আমাদের এইখান থেকে বেরিয়ে যায়। কেন, অ্যাসিডিক এর মধ্যে সাইট্রিক অ্যাসিডের মধ্যে যদি আমরা স্ট্রাকচারটা দেখি, এর মধ্যে কোয়ে এনজাইমটা দেখতে পাওয়া যায় না, কোয়ে এনজাইমটা বেরিয়ে যায়। ঠিক আছে, এখানে যদি আমরা সাইট্রিক অ্যাসিডের স্ট্রাকচার যদি দেখি,
এটা হচ্ছে সাইটিক অ্যাসিডের স্ট্রাকচার। এইবারে ভালো করে লক্ষ্য করো, তাহলে ক্রেবস সাইকেলের মধ্যে যে ফার্স্ট যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে তার নাম হচ্ছে কি আমাদের সাইটিক অ্যাসিড। তার জন্য এই যে সাইকেলটা ক্রেবস সাইকেলটাকে বলা হয় সাইটিক অ্যাসিড সাইকেল। আর একটা আমরা যেহেতু এই সাইকেলটা আমরা ক্রেবস সাইকেল পড়ছি, কেন ক্রেবস সাইকেল পড়ছি, একটা সায়েন্টিস্টের নাম আছে যার নাম হচ্ছে হ্যান্স ক্রেব। এর নাম অনুযায়ী আমরা কি পড়ি, ক্রেবস সাইকেল। ঠিক আছে, তিনটে নাম। আর এই ক্রেবস সাইকেলে আমাদের যে ফার্স্ট যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড, তাই একে বলা হয় সাইট্রিক অ্যাসিড সাইকেল, সাইট্রিক অ্যাসিড সাইকেল। ঠিক, আর এই সাইট্রিক অ্যাসিড সাইকেলের মধ্যে আমরা এই সাইট্রিক অ্যাসিডের মধ্যে যে ফার্স্ট যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে তার মধ্যে তিনটে কার্বক্সিলিক গ্রুপ আছে। দেখো 1 নাম্বার, 2 নাম্বার আছে 3 নাম্বার। এই তিনটে কার্বক্সিলিক অ্যাসিড থাকার জন্য এটা আরেকটা নাম হচ্ছে আমাদের টিসিএ, মানে হচ্ছে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল, সংক্ষেপে বলা হয় টিসিএ সাইকেল। ঠিক আছে, তাহলে ক্রেবস সাইকেল তার এই যে প্রথম যে সায়েন্টিস্টটা ফার্স্ট অবজার্ভ করেছিল এই ক্রেবস সাইকেলটাকে আমরা যে সাইকেলটা পুরো দেখব 8টা স্টেপে ভাগ করা যায়, তাই এই হেন্স ক্রেব বলে ফার্স্ট সায়েন্টিস্ট অবজার্ভ করেছিল বলে একে আমরা ক্রেবস সাইকেল বলে কনসিডার করি। আর এই ক্রেবস সাইকেলের মধ্যে ফার্স্ট যে সাবস্ট্রেট হিসাবে ফার্স্ট প্রোডাক্ট হিসাবে তৈরি হয়েছিল সেটা সাইটিক অ্যাসিড, তাই একে বলা হয় সাইটিক অ্যাসিড সাইকেল। আর সাইটিক অ্যাসিডের সাইকেলের মধ্যে 3টে কার্বক্সিলিক গ্রুপ আছে। ঠিক আছে, তাই আমরা একে কি বলছি, ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল বা টিসিএ সাইকেল। ক্লিয়ার? ঠিক, এইবারে দেখো এইখানে 4 কার্বনের অক্সালিক অ্যাসিড আর 2 কার্বনের অ্যাসিটাইল কোয়ের সাথে যুক্ত হয়ে আমাদের 6 কার্বনের, এটা হচ্ছে 6 কার্বনের আমাদের সাইটিক অ্যাসিড পাচ্ছি। কটা কার্বন দেখো, এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4, 5 আর 6টা কার্বন, এইগুলোও কার্বন। ঠিক আছে, 6 কার্বনের আমরা সাইটিক অ্যাসিড আমরা পেলাম। ক্লিয়ার? ঠিক, এবারে এই সাইটিক অ্যাসিড আরেকটা এনজাইমের থ্রুতে কনভার্ট হবে কি, আমাদের এনজাইমটার নাম হচ্ছে কি, আমরা নামটা এদিকে লিখি, অ্যাকোনাইটেজ। এই উৎসেচকের থ্রুতে আমাদের তৈরি হবে আইসোসাইট্রেট। এবার সাইট্রেট আমি আগের দিনই বলেছিলাম, সাইট্রেট আর সাইট্রিক মধ্যে অ্যাসিড বা সাইট্রেট এই উচ্চারণটা লিখছি, এই যে ভাষাটা লিখছি, কারণ এর মধ্যে আমরা বলেছিলাম যদি COOH থাকে তাহলে অ্যাসিড হিসেবে কনসিডার করা হয়, আর আয়ন কন্ডিশনে থাকলে COO- আয়ন কন্ডিশনে থাকলে আমরা এই আইসোসাইট্রিক অ্যাসিড না বলে আইসোসাইট্রেট বলতে পারি। আমরা আগে লেকচারেও এটা ডিটেলস বলেছিলাম। ঠিক আছে, এইবারে তোমাদের একটা ঘটনা হবে, স্যার আপনি তো ডাইরেক্ট সাইট্রিক অ্যাসিড থেকে একদম আইসোসাইট্রেটে কনভার্ট করে দিলেন, এর আগেও তো 2টো স্টেপ আছে। ঠিক আছে, যেমন হচ্ছে তোমার সাইট্রিক অ্যাসিডকে আমরা অ্যাক্রোনাইটেজ এনজাইমের থ্রুতেই তৈরি করা হয় কি, আমাদের সিস সাইট্রিক অ্যাসিড তৈরি করা হয়। ঠিক আছে, তারপরে আবার অ্যাক্রোনাইটেজ এনজাইমের থ্রুতে আইসোসাইটেট তৈরি করা হয়। অ্যাকচুয়ালি কী হয়, ওগুলো হচ্ছে আইসোমারাইজেশনের মাধ্যমে তৈরি করা হয়। ঠিক আছে, না আইসোমারাইজেশন আগের দিন বলেছিলাম শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেনের পরিবর্তন, নাম্বারের পরিবর্তন না ঘটিয়ে যদি স্ট্রাকচারের পরিবর্তন ঘটানো হয় তাকে বলা হয় আইসোমারাইজেশন। যদি আমি এই আইসোসাইটেটের আমি যদি স্ট্রাকচারটা একবার দেখি, ঠিক আছে, ধরো CH2 COOH CH2 COOH COH COOH। দেখো এইখানে 2 নম্বর পজিশনে যে OH ছিল সেটা এখন 3 নম্বর পজিশনে, এই 3 নম্বর পজিশনে OHটা চলে এসছে। ঠিক আছে, কিন্তু এখানের মধ্যে কার্বন এবং হাইড্রোজেনের নাম্বারের কোনো পরিবর্তন হয়নি, শুধুমাত্র স্ট্রাকচারের পরিবর্তনটা হয়েছে। 2 নম্বরে ছিল OH, 3 নম্বরে চলে এসছে। ঠিক আছে, তো এই ঘটনাগুলো বলা হয় আইসোমারাইজেশন। ঠিক আছে, তো আমি একটা স্টেপ না করে একদম ডাইরেক্ট আমি স্টেপ আইসোসাইটেটে করেছি, তাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এই আইসোসাইটেট তৈরি হওয়ার পরে এইবার আমাদের তৈরি করব, আইসোসাইটেট থেকে তৈরি হয় আমাদের আলফা কিটো গ্লুটারেট। এই আলফা কিটো গ্লুটারেট যখন তৈরি হয় তখন
এখানে একটা এনজাইম লাগে, সেই এনজাইমটার নাম হচ্ছে কি আইসোসাইটেট ডিহাইড্রোজিনেজ। এই উৎসেচকের সাহায্যে আইসোসাইটেট থেকে ডিহাইড্রোজিনেজ তৈরি হয়, ঠিক আছে। আর এইখানে আমরা দেখব এখানে এক অণু CO2 রিলিজ করে, আর যেহেতু ডিহাইড্রোজিনেস ওয়ার্ডটা বলছি, এখানে NAD+ থেকে এখানে তৈরি হয় NADH2 তৈরি হয়, ঠিক আছে। তাই আইসোসাইটেট ডিহাইড্রোজেনেস যেখানেই থাকবে সেখানে হাইড্রোজেন কিছু রিলিজ করছে। আর যেহেতু কার্বন ডাইঅক্সাইড এখানে কিন্তু রিলিজ করছে, তাই এখানেও কিন্তু আমাদের ঘটনা ঘটে কি অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন মানেই হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাওয়া। তাহলে এবারে আমরা যদি দেখি যে সাইটেট ছিল 6 কার্বনের, আইসোসাইটেটও কিন্তু 6 কার্বনের। কেন দেখো 1 2 3 4 5 6 কার্বনের আইসোসাইটেট। আবার এইখানে যেহেতু CO2 বেরিয়ে গেছে, তাহলে এই আলফা কিটো গ্লুটারেটটা কত কার্বনের হয়ে যাবে? 5 কার্বনের। কেন একটা CO2 মানে কার্বন বেরিয়ে গেছে, মানে 6 কার্বন থেকে একটা কার্বন বেরিয়ে যাওয়া মানে হচ্ছে একটা আলফা কিটো গ্লুটারেট হচ্ছে 5 কার্বনের। এইবারে হচ্ছে এই যে আমি স্ট্রাকচারগুলো আঁকছি না, এই স্ট্রাকচার অতটা প্রয়োজন নেই, ঠিক আছে। তোমাদের মনে রাখতে হবে কি, তোমাদের মনে রাখতে হবে শুধুমাত্র এই যে এনজাইম, ঠিক আছে, আর কোন সাবস্ট্রেট থেকে কোন প্রোডাক্ট তৈরি হচ্ছে, কোথায় CO2 রিলিজ করছে, কোথায় NADH2 তৈরি হচ্ছে, এই জিনিসগুলো তোমাকে মেনলি মনে রাখবে। স্ট্রাকচার কিন্তু তোমাদের পড়বে না, আমি শুধু স্ট্রাকচারটা এঁকেছি শুধুমাত্র বোঝার সুবিধার্থে, ঠিক আছে। এবার ঠিক আছে, এবার হচ্ছে আলফা কিটো গ্লুটারেট যখন তৈরি হলো একটা, এইখানে হচ্ছে ফার্স্ট আমাদের কিন্তু ডিকার্বক্সিলেশন ঘটনা ঘটলো, CO2 রিলিজ করলো, মানে সাইকেলটার মধ্যে দেখবো ফার্স্ট কিন্তু এই আইসোসাইটেট থেকে আলফা কিটো গ্লুটারেট হওয়ার সময় এখানে হচ্ছে ডিকার্বক্সিলেশন হয়েছে, মানে CO2 রিলিজ করেছে, ঠিক আছে। এইবারে আলফা কিটো গ্লুটারেট থেকে আমরা এখন তৈরি করব সাকসিনিল কোয়ে, ঠিক আছে। এটাতে প্রোডাক্ট তৈরি করব। এইখানে আমরা দেখব যে এখানে যে এনজাইমটা লাগে সেটা হচ্ছে আলফা কিটো গ্লুটারেট ডিহাইড্রোজেনেজ। আর যেহেতু আবার এখানে কোয়ে লাগিয়েছি, এখানে আবার কোয়ে আবার এখানে এন্টার করে, ঠিক আছে। কো এনজাইমকে আমরা এখানে আমরা অ্যাড করছি, ঠিক আছে। আর তাছাড়া এইখানে আবার ডিকার্বক্সিলেশন ঘটে, এখানেও এক কোনো CO2 রিলিজ করে। আর এখানেও আমরা দেখব যে যেহেতু ডিহাইড্রোজেনেস আছে, তাই এখানে হয় আমাদের NAD+ থেকে আমাদের তৈরি হয় NADH2, ঠিক আছে। তাহলে এখানেও NADH2 পেলাম, এখানেও NADH2 পেলাম, পরপর NADH2 পেলাম, পরপর আবার ডিকার্বক্সিলেশন ঘটনাটাও হচ্ছে। তাই এইখানেও যে আমাদের ঘটনাটা হবে আমাদের কি অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন, ঠিক আছে। এইবার এই সাকসিনিল কোয়ে থেকে আমরা তৈরি করব সাকসিনেট মানে সাকসিনিক অ্যাসিড আমরা তৈরি করব এই সাকসিনিল কোয়ে থেকে, সাকসিনেট বানাবো, ঠিক আছে। এখানে যে কোএনজাইমটা থাকবে সেই কোএনজাইমটা কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে। কোএনজাইমটা এখান থেকে বেরিয়ে যাবে। এইবারে দেখো আমি বললাম যেহেতু এইখানে দেখো আমরা এখানে 6 কার্বনের ছিল, এটাও 6 কার্বনে, এখান থেকে CO2 বেরিয়েছে, তাই আমরা কি বলছি এখানে আলফা কিটো গ্লুটারেট হচ্ছে 5 কার্বনে। আবার দেখো এইখানেও যেহেতু আলফা কিটো গ্লুটারেট থেকে আবার একটা CO2 বেরিয়ে গেছে, মানে আর একটা কার্বন কমে গেছে, তাহলে আমরাও এই সাকসিনিল কোয়েটাও আমরা পাবো কত 4 কার্বনে। এইবারে দেখো এই যে 4 কার্বন আর অক্সালো অ্যাসিডিক অ্যাসিডও ছিল 4 কার্বনে, ঠিক আছে। তাহলে এইটা তো আবার এইখানেই ফিরে আসবে,
ঠিক আছে। এই ফিরে আসার সময় আর আমরা কোনো জায়গাতে এখানে কার্বন, এখানেও 4 কার্বন, এখানেও 4 কার্বন, তাহলে আরও যদি কমে যেত তাহলে তো 3 কার্বন হয়ে যেত। আর আমরা দেখবো না যে কোথাও কোনো রকমের কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে, মানে এইখানেই আমরা যখন এই ইয়েটা কমপ্লিট করব, এইখানেই আমাদের গ্লুকোজের কমপ্লিট অক্সিডেশন হয়ে যাবে। আমরা দেখবো যে 6 কার্বনের যে গ্লুকোজ ছিল, সেই 6 কার্বনের কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে 6 কার্বনের 6 অণু যে কার্বন ডাইঅক্সাইড সেটাও কিন্তু বার করে দেবে। ঠিক আছে, আমরা দেখছি। তাহলে এই সাকসিনিল কোয়ে থেকে আমাদের সাকসিনের তৈরি হলো। এইখানের মধ্যে একটা এনজাইম কাজ করে, সেই এনজাইমটার নাম হচ্ছে কি কাইনেজ এনজাইম। ঠিক আছে, সেটাকে বলা হয় সাকসিনেট থায়োকাইনেজ। আর আমি বলেছিলাম যেখানেই কাইনেজ ওয়ার্ডটা থাকবে সেইখানেই কিছু না কিছু এটিপি তৈরি হচ্ছে, নাহলে এটিপি ব্রেক হচ্ছে। ঠিক আছে, তো এইখানের মধ্যে আমরা দেখব জিডিপি থেকে জিটিপি তৈরি করবে, আর এই জিটিপিকেই পরে কিসে কনভার্ট করবে, এটিপিতে কনভার্ট করবে, এটিপিতে আমরা কনভার্ট করবে। আর যদি ডাইরেক্ট কোথাও যদি আমরা এটিপি পাই, সেটাকে আমরা কি বলেছিলাম, এসএলপি। এসএলপি মানে হচ্ছে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। যেখানে ডাইরেক্ট এটিপি পাওয়া যায় তখন তাকে বলা হয় এসএলপি, সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। ঠিক, বেশ। তাহলে এইখানে সে সাকসিনেট থায়োকাইনেজ এনজাইমের থ্রুতে হচ্ছে। আবার এই এনজাইমটা আরেকটা নাম বলা হয় সাকসিনেট থায়োকাইনেজ বা সাকসিনেট সিনথেটেজ। ঠিক আছে, সাকসিনেট সিনথেটেজ বা সাকসিনেট থায়োকাইনেজ এনজাইম। আর কাইনেজ যেখানে থাকবে সেখানে হচ্ছে এটিপি তৈরি করছে। ঠিক আছে, এবারে সাকসিনেট থেকে আমরা পাবো কি, ফিউমারেট। আর এই সাকসিনেট থেকে ফিউমারেট তৈরি হওয়ার জন্য একটা এনজাইম লাগবে, সেখানে হচ্ছে সাকসিনেট ডিহাইড্রোজিনেজ। এই এনজাইমের থ্রুতে হবে। আর এই এনজাইমের থ্রুতে যখন হবে তখন আমরা যেখানেই আমরা দেখতে পাবো ডিহাইড্রোজিনেস ওয়াটার দেখতে পাবো, এখানে কি হবে, আমাদের FAD+ থেকে FADH2 আমাদের তৈরি হবে। ঠিক আছে, এইগুলো অক্সিডেটিভ ফসফোরাইলেশন হবে যেখানে ডাইরেক্ট এটিপি পাবো। ঠিক আছে, হ্যাঁ ডাইরেক্ট বলছি, ইনডাইরেক্ট এটিপি পাবো। FADH2 NADH2 এগুলোকে ভাঙলে আমরা ইনডাইরেক্ট এটিপি পাবো, যেটাকে বলা হয় অক্সিডেটিভ ফসফোরাইলেশন। ঠিক আছে, বেশ। এবারে ফিউমারেট থেকে আমরা তৈরি করব ম্যালিক অ্যাসিড। এখানে আমরা তৈরি করব ম্যালিক অ্যাসিড। এখানে একটা এনজাইম লাগে, সেই এনজাইমটার নাম হচ্ছে ফিউমারেজ। ফিউমারেজ উৎসেচকের সাহায্যে এখানে 1 অণু জল লাগবে। ঠিক আছে, জল মিলে ও ফিউমারেটে ম্যালিক অ্যাসিডে কনভার্ট করবে। আর এই ম্যালিক অ্যাসিড আবার কিন্তু অক্সালো অ্যাসিডে কনভার্ট হবে। ঠিক আছে, আর এইখানে যে এনজাইমটা লাগবে সেটা হচ্ছে ম্যালেট ডিহাইড্রোজিনেস। ম্যালেট ডিহাইড্রোজিনেস। আর এইখানেও দেখব, যেখানেও আবার ডিহাইড্রোজিনেস উচ্চারণটা পাচ্ছি, এখানেও দেখব আমরা কি পাবো, NAD+ থেকে NADH2 আমরা পাবো। ঠিক আছে, আর এইটা হচ্ছে আমাদের কমপ্লিট হচ্ছে ক্রেবস সাইকেলটা। ঠিক আছে, তাই এই যে সাইকেলটা আমরা 3টে সাইকেল, আমরা এই সাইকেলটার আবার 3টে নাম। ঠিক আছে, যেটাকে আমরা এখনই বললাম TCA সাইকেল বা ক্রেবস সাইকেল। ঠিক আছে, বা সাইটিক অ্যাসিড সাইকেল। ঠিক, তো আমরা এখানে যদি কার্বন নাম্বারটা সবাই, এখানে 4 কার্বন, এটাও হচ্ছে সেই 4 কার্বনের থাকবে, ফিউমারেটটাও হবে 4 কার্বনের, ম্যালিক অ্যাসিডও হচ্ছে 4 কার্বনের, আর অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তো 4 কার্বনে বটে। আর 4 কার্বনে আর অ্যাসিটাইল কোয়ে মিলে আমাদের সাইটিক অ্যাসিড তৈরি করছে। ঠিক আছে, তাহলে এই যে গোটা পাত্রটা ছিল আমাদের সাইটিক অ্যাসিড সাইকেল। ঠিক আছে, বা ক্রেবস সাইকেল বা TCA সাইকেল। ঠিক, এইবারে আমরা এইগুলো আমাদের একটা কি বারবার প্র্যাকটিস করার মাধ্যমে আমাদেরকে এগুলোকে মনে রাখতে হবে। এই যে আমি সাইকেলটা লিখলাম, তো তোমাদের এই সাইকেলটা কিন্তু বারবার প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এইবারে
এই যে আমরা লিখলাম এখানে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে কোন জায়গাতে কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে, কোন জায়গাতে আমাদের NADH2 FADH2 এগুলো রিলিজ করছে, সেই জায়গাগুলো আমার মনে রাখতে হবে। কোথায় ডাইরেক্ট এটিপি তৈরি হচ্ছে, দেখো আমরা গ্লাইকোলাইসিসের 2 জায়গাতে ডাইরেক্ট এটিপি তৈরি হচ্ছিল, যেখানে আমরা SLP বলছিলাম, ঠিক আছে। আর এইখানে দেখো একটা জায়গাতে কিন্তু আমাদের ডাইরেক্ট এটিপি তৈরি হচ্ছে, যখন সাকসিনিল কোয়ে থেকে সাকসিনের তৈরি হওয়ার সময় বা সাকসিলিক অ্যাসিড তৈরি হওয়ার সময় আমাদের এখানে ডাইরেক্ট এটিপি পাচ্ছি, যেটাকে আমরা সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন বলে থাকছি, ঠিক আছে। অনেক সময় কোশ্চেন আসে কোথায় ক্রেবস সাইকেলের কোন জায়গাতে আমাদের ডাইরেক্ট এটিপি তৈরি হয় বা সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন হয়, আমাদের বলবো এই সাকসিনিল কোয়ে থেকে সাকসিনে। এইবারে আমরা দেখি যে গ্লুকোজের কি কমপ্লিট অক্সিডেশন হলো এই ক্রেবস সাইকেলের মাধ্যমে, কারণ গ্লাইকোলাইসিসে দেখেছিলাম গ্লুকোজের কিন্তু কমপ্লিট অক্সিডেশন হয়নি, মানে শুধু জল রিলিজ করেছিল, কিন্তু আমাদের 6 অণু যে কার্বন ডাইঅক্সাইড সেখানে কোনো ধরনের কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়নি, কিন্তু এইখানের মধ্যে আমরা কার্বন ডাইঅক্সাইড কিন্তু বেরিয়েছে। কোথায় কোথায় দেখো, এখানে কার্বন ডাইঅক্সাইড রিলিজ করেছে, প্রথম লিঙ্ক রিঅ্যাকশনে আমাদের কার্বন ডাইঅক্সাইড আমরা পেয়েছি। তারপরে কোন জায়গাতে হয়েছে দেখো, এই জায়গাতে কার্বন ডাইঅক্সাইড রিলিজ করেছে, আবার দেখো এইখানে কার্বন ডাইঅক্সাইড রিলিজ করেছে, ঠিক আছে। এইবারে দেখো আমরা এইখানে একটা কার্বন ডাইঅক্সাইড, এখানে একটা কার্বন ডাইঅক্সাইড, এখানে একটা কার্বন ডাইঅক্সাইড। পাইরুভিক অ্যাসিডের কার্বন সংখ্যা কটা ছিল? 3টেই তো, ঠিক আছে। 3টে থেকে 3টে কিন্তু বেরিয়ে গেল। আর যেহেতু আমাদের পাইরুভিক অ্যাসিড 2 মলিকুল গ্লাইকোলাইসিসের সময় 2 মলিকুল তৈরি হয়েছিল, তাই দুটো দুটো করে তৈরি হবে, তাহলে একটা পাইরুভিক অ্যাসিডে 3টে হয়, তাহলে দুটো পাইরুভিক অ্যাসিডে 6টে আমাদের CO2 তৈরি হবে। তাহলে এইখানে তাহলে বোঝা গেল যে গ্লুকোজের কমপ্লিট অক্সিডেশন করলাম, কমপ্লিট ব্রেকডাউন হয়ে গেল, কিন্তু গ্লাইকোলাইসিসে কিন্তু কমপ্লিট ব্রেকডাউন হয়নি, রাইট। ঠিক এইবারে আমরা যদি কার্বন ডাইঅক্সাইডটা আমরা দেখে নিলাম যে কমপ্লিট অক্সিডেশন হয়েছে, এইবারে মেনলি কথা হচ্ছে যে এই ক্রেবস সাইকেলের মাধ্যমে বা গ্লুকোজ থেকে, টোটাল গ্লুকোজ থেকে কতগুলো এটিপি তৈরি হয়েছে, ঠিক আছে। আগে আমরা ক্রেবস সাইকেলের মধ্যে কতগুলো এটিপি তৈরি হয়েছে আমরা সেটা আগে দেখে নিই। ক্রেবস সাইকেলের মধ্যে দেখো ডাইরেক্ট এটিপি তৈরি হয়েছে কিন্তু একটা, সেটা সাকসিনেট কোয়ে থেকে সাকসিনেট। তাহলে আমরা SLP যেটা পাচ্ছি, SLP সেটা একটা ক্রেবস সাইকেল থেকে, একটা ক্রেবস সাইকেলে যেহেতু পাইরুভিক অ্যাসিড 2বার ক্রেবস সাইকেল এন্টার করবে, কেন গ্লুকোজ ভেঙে যখন দুটো পাইরুভিক অ্যাসিড তৈরি করে, আর একটা পাইরুভিক অ্যাসিড যখন ক্রেবস সাইকেলের মধ্যে এন্টার করে, ঠিক আছে, তাহলে দুটো পাইরুভিক অ্যাসিড তাহলে দুটো এই সাইকেলটা চালনা করবে। তাই এখন আমরা একটা সাইকেল কতগুলো এটিপি তৈরি করছে সেটা দেখিনি, তারপর 2 দিয়ে গুণ করে দেবো বা মাল্টিপ্লাই করে দেবো, সেটাই আমরা বার করে নিতে পারবো। এখন একটা সাইকেলকে নিয়ে দেখি, তাহলে ফার্স্ট এটিপি SLP কিন্তু একটা এটিপি তৈরি করছে, বেশ, ঠিক আছে। আর এইখানে দেখো এই সাইকেলটার মধ্যে এই NADH2 কটা তৈরি হয়েছে, এক জায়গাতে, 2 জায়গাতে, 3 জায়গাতে, মানে একটা জায়গাতে তৈরি হয়েছে, 2টো জায়গাতে তৈরি হয়েছে, আর 3টে জায়গাতে তৈরি হয়েছে। তাহলে আমরা কি পাচ্ছি, 3টে NADH2 পাচ্ছি। এখানে একটা SLP করেছে আর 3টে NADH2 তৈরি পাচ্ছি, আর FADH2 কিন্তু একটাই পাচ্ছি, ঠিক আছে, একটা কিন্তু FADH2 পাচ্ছি। তাহলে কতগুলো টোটাল এটিপি হচ্ছে দেখো, একটা SLP থেকে একটা এটিপি তৈরি হয়, ঠিক আছে। আর একটা NADH2 ভাঙলে, 3টে এটিপি তৈরি করে, একটা NADH2 ভাঙলে 3টে এটিপি তৈরি করে। তাহলে কটা NADH2 আছে? 3টে। তাহলে 3 × 3 3 × 3 করলে কী হবে, ঠিক আছে, 3 × 3 হলে 9 এটিপি। আর একটা FADH2 থেকে 2টো এটিপি তৈরি হয়, তাহলে এখানে কতগুলো আছে, একটা FADH2 আছে, তাহলে আমাদের এখানে কিন্তু টোটাল 2টো এটিপি পাবো। তাহলে টোটাল যদি করি, মানে এই সাইকেলটার মধ্যে টোটাল এটিপি তৈরি করছে কতগুলো, 11 আর 12 এটিপি, ঠিক আছে। যদি বলি দুটো পাইরুভিক অ্যাসিড থেকে ক্রেবস সাইকেলে, মানে একটা গ্লুকোজ ভাঙলে ক্রেবস সাইকেলের মধ্যে, এই ক্রেবস সাইকেলের মধ্যে কতগুলো টোটাল এটিপি তৈরি হবে, কেন গ্লুকোজ ভেঙে দুটো পাইরুভিক অ্যাসিড তৈরি করবে, 2বার সাইকেলে চালাবে। তাহলে আমরা যদি 2 দিয়ে গুণ করি, তাহলে 24 এটিপি পাচ্ছি। এটা হচ্ছে অনলি TCS সাইকেলের মধ্যে, মানে যে ক্রেবস সাইকেলের মধ্যে আমরা পাচ্ছি অনলি 24। যদি একটা সম্পূর্ণ একটা গ্লুকোজকে যদি ভাঙি, ক্রেবস সাইকেলের মধ্যে পাবো আমরা কতগুলো, 24টা, ঠিক আছে। এখন তো লিঙ্ক রিঅ্যাকশনটা ধরিনি, এখানেও তো NADH2 তৈরি হয়েছে, এটা তো আমরা যোগ করিনি, ঠিক আছে। এবারে যদি যোগ করি তাহলে কত দেখো, তাহলে যোগ করে এখানেও একটা NADH2 পাচ্ছি, এখানে একটা NADH2 মানে হচ্ছে 3টে এটিপি, ঠিক আছে। যেহেতু পাইরুভিক অ্যাসিড যেহেতু 2বার ভাঙবে, তাই 2বার লিঙ্ক রিঅ্যাকশন ঘটাবে, তাহলে 2টো NADH2 তৈরি পাবে, তাহলে 2টো NADH2 থেকে আমরা তাহলে 6টা এটিপি পাবো। তাহলে এই 24-এর সঙ্গে আমরা 6 যোগ করলাম, ঠিক আছে, 6 যোগ করলাম। লিঙ্ক রিঅ্যাকশন এইটা শুধুমাত্র TCS সাইকেলে তৈরি হলো। এবার লিঙ্ক রিঅ্যাকশন যদি যোগ করছি, ঠিক আছে, লিঙ্ক রিঅ্যাকশন আমরা 6টা এটিপি পেলাম,
আর গ্লাইকোলাইসিসের সময় এবারে ভাবো, গ্লাইকোলাইসিসের সময় টোটাল কতগুলো এটিপি পেয়েছিলাম? এসএলপি আমরা দুটো পেয়েছিলাম, দুটোই এসএলপি করতে পেরেছিলাম, দুটো এসএলপি মানে যে দুটোই এটিপি, আর দুটো এনএডিএইচ2 তৈরি করতে পেরেছিলাম, আর দুটো এনএডি মানে এটা গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে, ঠিক আছে, গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে। তার দুটো এনএডিএইচ থেকে আমরা 6টা এটিপি পেয়েছিলাম, তার টোটাল 8টা এটিপি। তাহলে আরও 8 যোগ করে দাও এটিপি, তাহলে আমাদের তাহলে এই যদি টোটাল যদি যোগ করি তাহলে 24 আর এদিকে 14, ঠিক আছে, তাহলে আমরা টোটাল 38টা এটিপি তৈরি করতে পারবো একটা গ্লুকোজ ভেঙে। একটা গ্লুকোজ ভেঙে আমরা টোটাল 38টা এটিপি তৈরি করতে পারবো, ঠিক আছে। তো এইবারে তোমাদের কোশ্চেন যদি থাকে, আমরা যখন গ্লুকোজকে ভেঙেছিলাম, গ্লুকোজকে ভাঙা মানে হচ্ছে তার আগে ভেঙেছিলাম সুক্রোজকে, কারণ আমাদের প্লান্ট কি করে, আমরা যেহেতু এই যে রেসপিরেশনটা যেটা পড়ছি সেটা প্লান্টের মধ্যে পড়ছি, তাই প্লান্ট যে ফার্স্ট যে ইয়েটা বানাই, সুগারটা বানাই, সেটা হচ্ছে তোমার কি সুক্রোজ, আর সুক্রোজ হচ্ছে ডাইস্যাকারাইড, ঠিক আছে। আর ডাইস্যাকারাইডটা ভেঙে গ্লুকোজ প্লাস কিসে পরিণত হয়, সুক্রোজটা ভেঙে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজে পরিণত হয়। তাই গ্লুকোজও একবার আমাদের 38টা এটিপি তৈরি করবে, ফ্রুক্টোজও কিন্তু 38টা এটিপি তৈরি করবে। তাহলে একটা ডাইস্যাকারাইড থেকে তাহলে আমরা টোটাল 38 প্লাস 38 করলে টোটাল 76টা এটিপি পাচ্ছি, মানে 76 এটিপি পাচ্ছি, রাইট। এগুলো তোমরা কিন্তু ঘরে একবার প্র্যাকটিস করবে, ঠিক আছে। বিশেষ সবসময় কোশ্চেন থাকে এবং বিভিন্ন ধরনের কেমন কোশ্চেন চাইছে সেই কোশ্চেন ওয়াইজ তোমার কিন্তু অ্যান্সার দেবে, ঠিক আছে। যদি বলে শুধুমাত্র ক্রেবস সাইকেলের মধ্যে কতগুলো এটিপি তৈরি হচ্ছে, বলবে একটা সাইকেলে যদি একটা পাইরুভিক অ্যাসিডকে যদি ক্রেবস সাইকেলে যদি মধ্যে এন্টার করায়, ক্রেবস সাইকেলের শুধুমাত্র লিঙ্ক রিঅ্যাকশন না বলে যদি, আর যদি বলে লিঙ্ক রিঅ্যাকশন সহ ক্রেবস সাইকেল, তাহলে এর নাম্বার আলাদা হবে, ঠিক আছে। তখন আমরা 12-র সাথে আরও 3 যোগ করে দেবো, বা টোটালের ক্ষেত্রে একটা পাইরুভিক অ্যাসিড থেকে আমরা দেখলাম যে 12টা এটিপি তৈরি হয়, 12টা এটিপি তৈরি করছে, ঠিক আছে, একটা সাইকেল থেকে। তো দুটো সাইকেল থেকে আমাদের 24টা আমাদের এটিপি তৈরি করবে। যদি লিঙ্ক রিঅ্যাকশন বলে তাহলে আরও 6টা যোগ করবো, কেন দুটো এনএডিএইচ2 তৈরি হয়, মানে দুটো পাইরুভিক অ্যাসিড থেকে দুটো এনএডিএইচ2 তৈরি হবে, দুটো পাইরুভিক অ্যাসিড থেকে দুটো অ্যাসিটাইল কোয়ে তৈরি, অ্যাসিটাইল যখন দুটো অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে তখন দুটো এনএডিএইচ2 তৈরি করবে, ঠিক আছে। তাহলে 6টা যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে 24 আর 6 30টা, ঠিক আছে। তাহলে শুধু পাইরুভিক অ্যাসিডকে যদি লিঙ্ক রিঅ্যাকশন আর ক্রেবস সাইকেলকে নিয়ে যোগ করে যদি আমরা এটিপি কাউন্ট করি তাহলে হবে আমাদের কতগুলো, 30টা এটিপি। আর যদি আবার যদি গ্লাইকোলাইসিসকে যদি আমরা যোগ করি তাহলে আরও 8টা এটিপি তৈরি করবে। তাহলে আমরা পাচ্ছি কতগুলো, টোটাল 38টা এটিপি, ঠিক আছে। টোটাল 38টা এটিপি আমরা পাচ্ছি শুধুমাত্র একটা গ্লুকোজ ভেঙে, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের ক্রেবস সাইকেলের জাস্ট ডিটেলস একটা আলোচনা, ঠিক আছে। আর এই ক্রেবস সাইকেলে এইখানেই আমরা গ্লুকোজের একটা কমপ্লিট আমরা অক্সিডেশন করতে পারলাম, ঠিক আছে, বেশ। তো যাই হোক, তো এই ছিল আমাদের ধরো গোটা লেকচারটা, আর ক্রেবস সাইকেলের ডিটেলস এই আলোচনা আমাদের এই লেকচারের থ্রুতে। আর এরপরেও যদি তোমাদের কোনো কোশ্চেন বা ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, এই লেকচারটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে, এবং সঙ্গে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে পারো, ঠিক আছে। বাই।